ঝরাপাতার গল্পের আসরে সকলকে স্বাগত। আরও একটি পর্ব নিয়ে চলে এসেছি আমি বিজয়। আজকের পর্বে আপনার জন্য রয়েছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প ভূতের রাজা। হেমেন্দ্র কুমার রায় জন্ম 1888 সালের 18ই এপ্রিল এবং মৃত্যু 1963 সালের 18ই এপ্রিল। তিনি ছিলেন একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমাঞ্চ ও গোয়েন্দা গল্প এবং ভৌতিক কাহিনী লেখার জন্য বিখ্যাত। তার কয়েকটি গল্প ও উপন্যাস চলচ্চিত্রায়িত হয়েছে। শুরু হচ্ছে আজকের গল্প ভূতের রাজা। সরকারি কাজে বিদেশে থাকি, ছুটি নিয়ে দেশে ফিরছি। সাঁওতাল পরগনার যে জায়গায় আমার কর্মস্থল ছিল সেখান থেকে রেল স্টেশন যেতে হলে প্রায় 30 মাইলের ওপর পথ পার হতে হবে। পাহাড়ে পথ, এক এক মাইল হচ্ছে 2-3 মাইলের ধাক্কা। তার উপরে রাতের বেলায় পথে বাঘ ভাল্লুকের সঙ্গেও আলাপ হওয়ার সম্ভাবনা কম নয়। সকালবেলায় বের হলেও মাঝপথে সন্ধ্যা হবেই, তখন একটা আশ্রয়ের দরকার। মাঝপথের কাছাকাছি স্থানীয় রাজার একটা শিকার কুঠি ছিল। রাজা বা তার বন্ধুরা শিকারে বেরুলে এই কুঠি হতো তাদের প্রধান আস্তানা। রাজার ম্যানেজারের সঙ্গে আলাপ ছিল আমার। তাকে গিয়ে অনুরোধ জানালাম শিকার কুঠিতে একটা রাতের জন্য আমাকে মাথা গোজবার জায়গা দিতে হবে। ম্যানেজার বললেন, এখন শিকারের সময় নয়, কুঠি খালি পড়ে আছে। আপনি এক রাত কেন, 1 মাস থাকতে পারেন। এখানকার পুলিশ সুপারিনটেন্ডেন্ট টেলর সাহেবও আজ রাতটা সেখানে বিশ্রাম করবেন। কুঠিতে আরও ঘর আছে, আপনারাও থাকবার অসুবিধা হবে না। কিন্তু কিন্তু কি? কিন্তু আপনি সেখানে রাত কাটাতে পারবেন কি? কেন পারবো না? লোকের মুখে শুনি কুঠিটা নাকি অপদেবতার ভয় আছে। অপদেবতা? হ্যাঁ, অপদেবতা ছাড়া আর কি বলবো বলুন। কুঠির পাশেই শালবনের ভেতর সাঁওতালদের এক ভুতুড়ে দেবতা আছে। সেই দেবতা নাকি ভূতের রাজা। তার ভয়ে সাঁওতালরা পর্যন্ত সন্ধ্যার পর ওপারা মারা দেয় না। তারা বলে তাদের দেবতা নাকি রাতের বেলায় কুঠির ভেতরে ঘুমোতে আসে। আমি হো হো করে হেসে বললাম, বেশ তো, মানুষ হয়ে দেবতার সঙ্গে রাত্রিবাস করব, এটা তো মস্ত পুণ্যের কথা। আমি রাজি মশাই। ম্যানেজার বললেন, আমি অবশ্য ওসব ছেলে মানুষই কথায় ততটা বিশ্বাস করি না, তবুও তো বলা যায় না। যথাসময়ে ডুলিতে চড়ে রওনা হয়ে সন্ধ্যার কিছু আগেই শিকার কুঠিতে পৌঁছলাম। ডুলি বেহারা বলে গেল মাইল 3 তফাতে একটা গাঁয়ে গিয়ে তারা আজকে রাতটা কাটাবে, কাল সকালে আবার ডুলি নিয়ে আসবে। কুঠির বারান্দায় একখানা বেতের চেয়ারে বসে টেলর সাহেব তামাকের পাইপ টানছিলেন। সাহেবের সঙ্গে আমার বেশ পরিচয় ছিল। আমাকে দেখে সাহেব বললেন, এই যে গুপ্ত যে, তুমি কোথায় যাচ্ছ? ছুটি নিয়ে দেশে ফিরেছি। তুমি? আমি হোমে যাচ্ছি। তুমি কি আজ এখানেই থাকবে? হ্যাঁ সাহেব। বেশ বেশ, দুজনে একসঙ্গে রাত কাটানো যাবে। এ ভালোই হলো, তাই না? দুজন কেন সাহেব, 3 জন। 3 জন? 3 জন আবার কে? তুমি কি আমার আর্দালির কথা বলছো? ও, তাকে আমি মানুষের মধ্যে গণ্যই করি না। না সাহেব, তোমার আর্দালির কথা বলছি না। তবে কি কুঠির দেওয়ানের কথা ভাবছো তুমি? না, সে রাত্রে এখানে থাকে না। না না, আমি দারোয়ানের কথাও বলছি না সাহেব। তুমি কি শোনোনি সাহেব, সাঁওতালদের এক দেবতা রাত্রে আমাদের সঙ্গী হতে পারেন? টেলর হেসে বললেন, ওহো, শুনেছি বটে। তা তো সে রূপকথার এক বর্ণও আমি বিশ্বাস করি না। তুমি করো নাকি? করলে একলা এখানে রাত কাটাতে আসি? টেলর পাইপে 3-4টে টান মেরে বলল, দেখো গুপ্ত, সাঁওতালদের এই দেবতাটিকে আমি দেখেছি। এমন বিভৎস দেবতা পৃথিবীতে আর 2টি নেই। তাকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে?
হ্যাঁ, তাই ঠিক করেছি, কাল যাবার সময় তাকে আমি সঙ্গে নিয়ে যাব। ইংল্যান্ডে আমার বাড়ির বৈঠকখানায় তাকে সাজিয়ে রেখে দিব। আমার বন্ধুরা তাকে দেখলে খুব তারিফ করিবে। আমি হেসে বললাম, তাহলে বোঝা যাচ্ছে কাল থেকে দেবতার কুঠির ভিতরে শুতে আসবে না। তবে এই বেলা তাকে একবার দর্শন করে আসি। তার আড্ডাটি কোথায়? টেলর আঙ্গুল দিয়ে দেখিয়ে বললে, ওই যে ওইখানে, মিনিট খানিকের পথ। পায়ে পায়ে এগিয়ে গেলাম। কুঠির পাশেই অনেকগুলো শালগাছ দল বেঁধে দাঁড়িয়ে আছে। তাদেরই ছায়ার একটা পাথুরে ঢিপির ওপরে মানুষের মতো উঁচু একটা মূর্তিকে দেখতে পেলাম। মূর্তিটা রং করা কাঠের। তার দেহ মাপে মানুষের মতন বটে, কিন্তু তার মুখ দানবের মতো প্রকাণ্ড। তার সে মুখের ভাব কি ভয়ঙ্কর, দেখলেই বুকের কাছটা ছ্যাঁতছ্যাঁত করতে থাকে। মাথার চুলগুলো সাপের মতন ঝুলছে, কান দুটো হাতির মতন, মুখখানা খানিক সিংহ আর খানিক ভাল্লুকের মতন, দুটো গোল গোল কাঁচের চোখ আগুনের মতো জ্বলছে। হাঁ করে বড় বড় দাঁতওয়ালা মুখের ভেতর থেকে রাঙা টকটকে লকলকে জিভের আগাখানা বেরিয়ে বাইরে ঝুলছে। কাঁধ ও মুন্ডের মাঝখানে গলাটা দেখলে মনে হয় কে যেন একটা লিকলিকে সরু বাখারির ওপর মুখখানাকে বসিয়ে দিয়েছে। হাত দুখানা বাঘের থাবার মতো, কোমরের কাছ থেকে পা পর্যন্ত দেহের কোনো অঙ্গ দেখাই যাচ্ছে না। কাঠকে খুদে আর কোনো অঙ্গ গড়াই হয়নি। মূর্তির গায়ের রং আলকাত্রার মতন কালো, আর মুখের রং খানিক সাদা, খানিক তামাটে এবং খানিক হলদে। ভাবলাম, এ মূর্তি যদি সত্য সত্য রাত্রে কুঠির ভিতরে ঘুমোতে আসে, তাহলে আমাদের ঘুম এ জীবনে আর ভাঙবে কি? ধীরে ধীরে কুঠির দিকে ফিরে এলাম। টেলর পশ্চিমের আকাশের দিকে তাকিয়ে কি দেখছিল। আমাকে দেখে সে বললে, গুপ্ত, খুব ঝড় বৃষ্টি আসছে, ওই দেখো। সত্য কথা, পশ্চিমের আকাশখানা আচম্বিতে ঠিক যেন কালো কোষ্ঠী পাথর হয়ে গিয়েছে। ঝড় উঠতে আর দেরি নেই। ঝড় এসে সমস্ত অরণ্যকে জাগিয়ে দিয়ে গেছে। এখন বৃষ্টি পড়ছে মুষলধারে। অনেক রাত। টেলরের নিমন্ত্রণ নিয়ে তার সঙ্গে গল্প করতে করতে অনেকক্ষণ আগে ডিনার খেয়েছি। এখন টেলর তার ঘরে হয়তো দিব্যি আরামে নিদ্রা দিচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। ভূত কিছু মানি না ঠিকই, তবু কেন জানি না মনটা কেমন খুঁতখুত করছে। রাজার সেই ম্যানেজারের কথাগুলো আর সাঁওতালি দেবতার সেই ভয়ানক মুখখানা মনের ভিতর দিয়ে ক্রমাগত আনাগোনা করছে। যত তাদের ভুলবার চেষ্টা করি আজে বাজে নানান কথা ভেবে, তত তারা মনের ওপর চেপে বসে, নরম মাটির ওপরে ভারী পায়ের দাগের মতন। বাইরে বৃষ্টি ঝরছে, ঝমঝম রমরম, মাঝে মাঝে ঝোড়ো দমকা হাওয়া হাহা করে উঠছে, যেন কোনো আহত আত্মার কান্না। চারিদিক থেকে বনের গাছপালাগুলো মরমর মরমর করে যেন কোনো শত্রুকে অভিশাপ দিচ্ছে। তারই ভিতর থেকে একবার শুনলাম হায়নার অট্টহাসি, একবার শুনলাম শিয়ালের দলের মরা কান্না, একবার শুনলাম বাঘের গর্জন। হঠাৎ আমার ঘরের দরজার উপরে দুমদুম করে আঘাত হলো। ধর্মর করে আমি বিছানার উপর উঠে বসলাম। সে কি আসছে? সে কি আসছে? দরজার উপরে আর কোনো আঘাত হলো না। ঝোড়ো হাওয়ার ঝাপটার দরজা নড়ে উঠেছে নিশ্চয়ই। নিজের কাপুরুষতার জন্য মনে মনে নিজেই লজ্জিত হয়ে আবার শুয়ে পড়বার চেষ্টা করছি, এমন সময় বাহির থেকে ক্ষণক্ষণে ঝাঁঝালো গলায় গান শুনলাম। লোগো বুড়ো ধীর কোসিনের ঘন্টা বাড়ি মাকাবার, লোগো বুড়ো ধীর কোসিনের ঘন্টা বাড়ি মাকাবার। এ তো সাঁওতালি ভাষা, নিশ্চয়ই কোনো সাঁওতাল গান গাইছে। কিন্তু এত রাত্রে, এমন ঝড় বাদলে এই হিংস্র জন্তু ভরা গভীর অরণ্যের মধ্যে কে সাঁওতাল মনের আনন্দে শখ করে গান গাইতে আসবে? আবার দরজার উপরে ঘন ঘন আঘাত হলো, এবারে আরও জোরে। আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। এ তো ঝড়ের ধাক্কা নয়, এই যে সত্যি সত্যি কে দরজা ঠেলছে আর ঠেলছে। তবে কি সে এসেছে? তবে কি সে এখানে ঘুমোতে এসেছে? আবার গান শুনলাম, এবারে আমার খুব কাছে, একেবারে কুঠির বারান্দার ওপরে সেই তীব্র ক্ষণক্ষণে গলার গান।
লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। হঠাৎ উল্টো বিপদ। কুঠির ভেতর দিকটার দরজায় ঘন ঘন আঘাত। ভেতরে বাইরে বিপদ দেখে প্রায় যখন হাল ছেড়ে দিয়ে বসেছি, এমন সময় শুনলাম, গুপ্ত, গুপ্ত, ভগবানের দোহাই, খোলো দরজা, খোলো শীঘ্র। এ তো টেলরের গলা। আহা, বাঁচলাম। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। টেলর হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে পড়ল, তার চোখ মুখ পাগলের মতো আর হাতে বন্দুক। আমি তাকে দু হাতে চেপে ধরে বললাম, মিস্টার টেলর, হয়েছে কি? এত রাত্রে কি দরকার তোমার? টেলর দেওয়ালের ঠেসান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে, গুপ্ত, আমার ঘরের দরজায় ক্রমাগত ওকে লাথি মারছে আর গান গাইছে। তুমি কি আমার ঘরের দরজার কাছে গিয়ে আমাকে ডাকছিলে? আমি বললাম, না না, আমি আমার বিছানা ছেড়ে এক পাও নড়িনি, কিন্তু আমারও ঘরের দরজায় যে কে নাড়ছে আর গান গাইছে, ওই শোনো, শোনো, শুনতে পাচ্ছ টেলর? শুনতে পাচ্ছ সাহেব? দুমদুম করে আমার ঘরের দরজায় আবার দুবার প্রচণ্ড আঘাত হলো। সঙ্গে সঙ্গে সেই গান, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। আচমকা আবার একটা ঝড়ের ঝাপটা এসে দরজা জানলার উপরে আছড়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা খড়খড়ি দুমদাম করে খুলে গেল। সঙ্গে সঙ্গে বিদ্যুতের আলোকে স্পষ্ট দেখলাম বারান্দার ওপর কার একটা জীবন্ত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কে কে ও? ওকে সেই যে প্রতি রাতে এখানে ঘুমোতে আসে? আমার মাথার চুলগুলো যেন খাড়া হয়ে উঠল। টেলরের বন্দুক দুম করে গর্জে উঠল। সঙ্গে সঙ্গে ছায়ামূর্তিটা সাত করে বারান্দার একপাশে আমাদের চোখের আড়ালে সরে গেল। টেলর চেঁচিয়ে উঠল, গুপ্ত, গুপ্ত, জানলা বন্ধ করে দাও, জানলা বন্ধ করে দাও। পা চলতে চাইছিল না, কিন্তু পাছে টেলর মনে করে বাঙালি কাপুরুষ, সেই ভয় নিজের সমস্ত দুর্বলতাকে দমন করে আমি জানলার পাল্লা দুটো আবার বন্ধ করে দিলাম। টেলর টলতে টলতে আমার বিছানার উপর বসে পড়ল। বললে, গুপ্ত, কিছু মনে করো না, আমি আজ তোমার বিছানাতেই তোমার সঙ্গে রাত কাটাবো। বাইরে আবার কে গান গাইলে, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার, লোগোবুরুধির কোসিনিন ঘন্টা বাড়ি মাকাওয়ার। সকালবেলা, কিন্তু তখনও সমানভাবে বৃষ্টি ঝরছে আর ঝরছেই। আস্তে আস্তে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। সারা আকাশখানা যেন কালো মেঘের ঘেরাটোপে দিয়ে ঢাকা। সূর্যকে যেন আজ কোনো অন্ধকার রাহু গ্রাস করে ফেলেছে। যত দূর নজর চলে যায়, খালি দেখা যায় অগণ্য শ্যামল তরুর বিরাট সভা আর শৈলমালার গর্বোন্নত শিখর, এবং তারাই ভেতরে এসে পড়ছে তীরের চকচকে ফলার মতো বৃষ্টির অশান্ত ধারাগুলো। কোথাও পশু পক্ষী কীট পতঙ্গ বা কোনো জীবের চিহ্ন পর্যন্ত নেই। পথের উপর দিয়ে ক্রুদ্ধ জলস্রোত যেন কোনো অদৃশ্য শত্রুকে সবেগে আক্রমণ করতে ছুটে চলেছে। হঠাৎ বারান্দার এক কোণে চোখ গেল। কাপড় মুড়ি দিয়ে কে একজন শুয়ে রয়েছে। কাছে গিয়ে ডাকলাম, এই এই, কে তুই? এই, কে তুই? বার কয়েক ডাকাডাকির পর কাপড়ের ভিতর থেকে একখানা সাঁওতালি মুখ বেরোলো। কে তুই? আমি ঠাকুরের পূজারি। ঠাকুর? কে ঠাকুর? যিনি ওই শালবনে থাকেন। এখানে কি করছিস তুই? ঠাকুর রোজ রাতে এখানে ঘুমোতে আসেন, তাই আমিও তার সঙ্গে সঙ্গে আসি। কাল রাতে তাহলে তুই দরজা ঠেলছিলি? আমিও ঠেলছিলাম, ঠাকুরও ঠেলছিলেন। আর গান গাইছিল কে? আমি। এমন সময় টেলরও ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। তাকে সব কথা খুলে বললাম। টেলর তো শুনেই মহা থাপ্পা। ঘুষি পাকিয়ে পুরুতের দিকে ছুটে যাওয়া মাত্র সে এক লাফে বারান্দার রেলিং টপকে বাইরে পড়ে বনের ভিতর অদৃশ্য হয়ে গেল। টেলর বললে,
রাস্কেলকে ধরতে পারলে একেবারে দেখিয়ে দিতুম। ও সারা রাত কি অশান্তিতেই কেটেছে। আমি বললাম, যাক, যা হবার তা হয়ে গিয়েছে সাহেব, এখন আমাদের কি উপায় হবে? কুঠির দারোয়ান তো এলো না এখনো, ডুলি বিয়ারও এই দুর্যোগে বোধহয় আসবে না, আমরা যাব কেমন করে? টেলর বললে, আমাকে যেমন করেই হোক আজ যেতেই হবে। বোম্বে যাবার টিকিট পর্যন্ত আমি কিনে ফেলেছি। উপায় থাকলে তোমাকেও আমি স্টেশন পর্যন্ত পৌঁছে দিতুম, কিন্তু আমার তো 2 সিটার গাড়ি। আমি, আমার আদ্দালি, তুমি, তোমার চাকর আর তোমার মালপত্র অতটুকু গাড়িতে তো ধরবে না, কাজেই তোমাকে এখানে ফেলে রেখেই আমাকে যেতে হবে। আর্দালি কোথায়? টেলরের আর্দালি এসে সেলাম করলে। টেলর বললে, আমার মালপত্র সব গুছিয়ে নিয়ে গাড়িতে তোলো, তারপর শালবন থেকে সেই কাঠের পুতুলটা তুলে নিয়ে এসো। আমি বললাম, তুমি কি সত্যি সত্যি ওই পুতুলটা ইংল্যান্ডে নিয়ে যেতে চাও নাকি? টেলর বললে, নিশ্চয়, আমার যে কথা সেই কাজ। আবার রাত এলো, বৃষ্টি এখনো থামেনি, আমি এখনো কুঠিতে বন্দি হয়ে আছি। টেলর চলে গেছে এবং যাবার সময় সাঁওতালদের ভূতের রাজাকেও সঙ্গে করে নিয়ে গেছে। সে আর এই কুঠির ভিতর ঘুমোতে আসবে না। চোখে ঘুম আসছিল না, একখানা ইংরেজি নোবেল বার করে পড়তে বসলাম। ঘণ্টা দেড়েক পর তন্দ্রার আবেশ এলো। আলোটা কমিয়ে দিয়ে শয়নের উপক্রম করছি এমন সময় শুনলাম বাইরের সিঁড়ির ওপরে আওয়াজ হলো। ঠিক যেন কাঠের আওয়াজ। ঠক ঠক করতে করতে আওয়াজটা আমার ঘরের কাজ বরাবর এলো। তারপর দরজার উপরে শুনলাম ধাক্কার পর ধাক্কা। কি আপদ! টেলর তো পুতুলটাকে নিয়ে কোন সকালে বিদায় হয়েছে, এ আবার কে জ্বালাতে এলো? নিশ্চয়ই সেই সাঁওতাল পুরুত বেটা। সে হতবাগা রোজ রাতে এইখানে আরাম করে ঘুমোয় আর চারিদিকে রটিয়ে দেয় কুঠির ভিতরে ভূতের রাজা শুতে আসেন। মজা দেখাচ্ছি বেটার আজকে। ধাক্কার জোর ক্রমেই বেড়ে চলল। একবার ভাবলাম দরজা খুলে পুরুতটাকে লাথি মেরে তাড়িয়ে দিই, তারপর মনে হলো সে কাজ ঠিক হবে না। এই দুর্যোগে বিজন জঙ্গলের ভেতরে রাত্রে একলা আমি এখানে আছি, যদি কোনো দুষ্ট লোক কুমতলবে এসে থাকে। বন্দুকটা নিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার এক জায়গায় একটা ছেঁদা ছিল। বন্দুকের নলটা সেইখানে রেখে চেঁচিয়ে বললাম, কে আছো চলে যাও, নইলে এখনই আমি বন্দুক ছুড়ব। কোনো জবাব নেই। দরজার ওপারে ধাক্কাও থামছে না। এখনো আমার কথা শোনো, নইলে। বাইরে বিশ্রী গলায় কে হাসতে লাগলো। আমি বন্দুকের ঘোড়া টিপলাম, সঙ্গে সঙ্গে দরজার উপরে ধাক্কাও থেমে গেল। ঠকঠক করে একটা আওয়াজ ঘরের কাছে থেকে দূরে সরে যেতে লাগলো। তারপর কুঠির সিঁড়ির উপরে শব্দ শুনলাম। খানিক পরে অনেক দূর থেকে আবার সেই বিশ্রী হাসি শোনা গেল। সে হাসি অমানুষিক, শরীরের রক্ত যেন জল করে দেয়। শেষ রাতে জল ধরে এলো। সকালে দরজা খুলতেই কাঁচা সোনার মতন কচি রোদ এসে ঘরখানা যেন হাসিতে ভরিয়ে তুললে। রোদ দেখে মনটা খুশি হয়ে উঠল। বারান্দায় বেরিয়েই দেখি এক কোণে কাপড় মুড়ে দিয়ে কে শুয়ে রয়েছে। তেড়ে গিয়ে মারলুম তাকে এক ধাক্কা। ধর্মর করে সে উঠে বসলো। সেই সাঁওতাল পুরুতটা। রুদ্ধস্বরে বললাম, কাল আবার কি করতে এখানে এসেছিলি? ভারী চালাকি পেয়েছিস তো না, হ্যাঁ? লোকটার মুখের ভাব একটুও বদলালো না। শান্ত স্বরে বললে, আমার ঠাকুর কাল এখানে ঘুমোতে এসেছিলেন, আমিও তাই এসেছিলুম। তোর ঠাকুর কোথায়? সাহেব তো তাকে নিয়ে চলে গেছে। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আসেন। মিথ্যা কথা, আমি নিজের চোখে দেখেছি টেলর তাকে নিয়ে চলে গেছে। যা দেখ গিয়ে, যা। আমার ঠাকুর যেখানে থাকেন সেইখানেই আসেন সাহেব। কুঠি থেকে বেরিয়ে পড়ে ছুটে পাশের শালবনে গিয়ে হাজির হলাম। সবিস্ময়ে দেখলাম ভূতের রাজা চোখ পাকিয়ে লকলকে জিভ বার করে ঠিক সেইখানেই দাঁড়িয়ে রয়েছেন। আর
আর ও কি, মূর্তির পেটের উপর একটা গর্ত, ঠিক যেন বন্দুকের গুলির দাগ। গর্তের চারপাশে রক্ত জমাট হয়ে আছে। মূর্তির আরও নানা জায়গাতেও রক্তের চিহ্ন। তবে কি আমার বন্দুকের গুলি? ভাবতে পারলাম না, মূর্তির দিকে আর তাকাতেও পারলাম না। কেমন একটা অজানা ভয়ে আমার সমস্ত শরীর আচ্ছন্ন হয়ে গেল। প্রাণপণে দৌড়ে সেখান থেকে পালিয়ে এলাম। কলকাতায় ফিরে এসেই খবরের কাগজে এই বিবরণ পড়লাম। সাঁওতাল পরগনার পুলিশ সুপারিনটেন্ডেন্ট মিস্টার জে টেইলর কর্ম হইতে অবসর লইয়া বিলাতে যাইতেছিলেন, কিন্তু পথের মধ্যে এক বিপদে পড়িয়া খুব সম্ভব তিনি প্রাণ হারাইছেন। স্থানীয় জঙ্গলের ভেতরে তাহার মোটর গাড়ি পাওয়া গিয়াছে। মোটরের ওপরে ভেতরে ও চারিপাশে রক্তের দাগ, কিন্তু মিস্টার টেলর ও তাহার আর্দালির কোনোই সন্ধান পাওয়া যাইতেছে না। পুলিশ সন্দেহ করিতেছে মিস্টার টেলর ও তার আর্দালিকে ব্যাঘ্র বা অন্য কোনো হিংস্র জন্তু আক্রমণ করিয়াছে। নিকটস্থ জঙ্গলে এক নরখাদক বাঘ্রেরও খোঁজ পাওয়া গিয়েছে। সেই ভুতুড়ে মূর্তির গায়ে যে রক্তের দাগ লেগেছিল, তাহলে সে রক্ত হচ্ছে হতভাগ্য টেলরের আর তার আর্দালির গায়ের রক্ত। এবং সেই সাঁওতাল পুরুত্তাই নিশ্চয়ই কোনো গতিকে খবর পেয়ে ভূতের রাজাকে আবার শালবনে ফিরিয়ে এনেছিল। মনকে এই বলে প্রবোধ দিলুম বটে, কিন্তু প্রতিজ্ঞা করলাম শিকার কুটিতে আর কখনো রাত্রিবাস করব না। কিসে কি হয় কে জানে। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প ভূতের রাজা। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে আমি বিজয়। সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে বিএস মিউজিক অ্যান্ড জেটস এবং পোস্টার ডিজাইনিংয়ে রয়েছে বিএস ক্রিয়েশন অ্যান্ড কোম্পানি। প্রযোজনা স্টাডি একাডেমি, দ্য সিম্বল অফ এডুকেশন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো গল্প অথবা নতুন কোনো কবিতা নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন বিজয়ের সঙ্গে। ঝরাপাতা ইউটিউব চ্যানেল, ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। এবং প্রতি সপ্তাহের মঙ্গলবার শুনতে ভুলবেন না ঝরাপাতা ইউটিউব চ্যানেলকে। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।